সুপ্রভাত আমার বন্ধু বান্ধব এবং ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে আহ্বান জানাচ্ছি। আমাকে প্রথমেই বলছি, অবশ্যই পছন্দ হলে লাইক দেবে, যুক্তিসঙ্গত কমেন্ট দেবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্লিজ 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 অবশ্যই করবে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল উন্নতির জন্য তোমরা অনেক করেছ, একটু বড় হয়েছে, কিন্তু আবারও করতে হবে। তাই বারবার বলছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজ আমি তোমাদেরকে রামায়ণ থেকে ভরতের গল্প বলব। ভরতের গল্পটা খুব ইন্টারেস্টিং হবে। ভরতের গল্পটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ ভরত একটা ভীষণ আত্মত্যাগী এবং ভাতৃপ্রেমিক, দাদার প্রতি শ্রদ্ধাবান ভাই, যথার্থ ভাই। ভরতের গল্প তোমরা অবশ্যই কিছু কিছু জানো। অনেকে আবার এখনকার ছেলেমেয়েরা রামায়ণ মহাভারতের খবরই রাখছে না, প্রাথমিক জিনিস করে। তাই আমি একটু গোড়া থেকে বলছি, বেশি বড় হবে না, ভিডিওটা ছোটই হবে, একটু মন দিয়ে শুনবে। রামচন্দ্ররা দশরথের 4টে সন্তান। রামচন্দ্ররা 4 ভাই। রামচন্দ্র, নেক্সট ভরত, নেক্সট লক্ষ্মণ, লাস্ট শত্রুঘ্ন। এবার যখন রামচন্দ্রের অভিষেকটা বানচাল হয়ে গেল, কইকেয়ী বর চাওয়ার কারণে কইকেয়ী বললেন, আমার ছেলে ভরত রাজা হবে এবং প্রথম বরে এবং সেকেন্ড বরে রামচন্দ্র 14 বছরের জন্য বনে যাবে। ঠিক আছে। এবার রামচন্দ্র তো কোনো বিদ্রোহ করেন নাই, তোমরা তো জানো। তিনি খুব সহনশীল ব্যক্তি, তিনি খুব ধার্মিক, জ্ঞানী এবং সত্যান্বেষী ব্যক্তি। তিনি রাজি হয়ে গেলেন। এইবার সাথে যাচ্ছেন কে? ওনার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ। ভরত তখন বাড়িতে নাই। ভরত কোথায় ছিলেন? ভরত ছিলেন মামার বাড়িতে, ক্যাকয় রাজ্যে। ক্যাকয় রাজ্যে, তাই ক্যাকয় রাজ্যের মেয়ে, তাই ওনার মায়ের নাম হচ্ছে কইকেয়ী। এবার তখনকার দিনে তার ফোন, মোবাইল ফোন ছিল না, চটপট ফোন করে দিয়ে চটপট ভরতকে নিয়ে এসো, এসব কোনো ব্যাপার ছিল না। রামচন্দ্র তো বনে চলে গেলেন সীতা এবং লক্ষ্মণকে নিয়ে। এইবার ভরতের কাছে ক্রমশ খবরটা গেল। ভরত এসে দেখলেন এবং শুনলেন ব্যাপার এই। তিনি প্রচণ্ড রেগে গেলেন, প্রচণ্ড রেগে গেলেন। কইকেয়ীকে প্রচণ্ড বকাবকি করলেন, মন্থরা দাসীকে তো মারতে গেলেন, আর পিতার উপরেও প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তো সে যাই হোক, তোমরা তো জানো দশরথ কয়েকদিনের মধ্যেই পুত্র শোকে মারা গিয়েছিলেন। এইবার ভরত কী করতে যাচ্ছেন? সেই পিতার খবর নিয়ে যাচ্ছেন রামচন্দ্রের কাছে এবং রামচন্দ্রকে ফিরিয়ে আনতে যাচ্ছেন। তো রামচন্দ্রকে যখন ফিরিয়ে আনতে যাচ্ছেন, দলবল সহকারে যাচ্ছেন, তখন চিত্রকূট পর্বতে রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে বাস করছেন। এইবার ভরত আসছে দলবল নিয়ে। রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ ওখানে, ওরা সব হরিণ টরিণ শিকার করে খাবার জোগাড় করতো। তো সেদিনও তাই করছিল। ভরত আসছে লোকজন নিয়ে, দলপাঙ্গল নিয়ে। খবর পাওয়া গেল যে ভরত আসছে। লক্ষ্মণ প্রচণ্ড রেগে গেলেন, কারণ লক্ষ্মণ ভাবছে যে ভরত মনে হয় দাদার আরও ক্ষতি করতে আসছে, কারণ আমরা কাছাকাছি আছি তো। দাদা যে বেঁচে থাকে এটাও মনে হয় ভরত চাইছে না। আবার কইকেয়ীরও ষড়যন্ত্র হতে পারে এটা, যে রামচন্দ্র যখন বনবাসে থাকবে তখন রামচন্দ্রকে মার্ডার করা হবে। এরকম নানা কথা লক্ষ্মণ কিন্তু ভাবছে এবং রেগে যাচ্ছে। রামচন্দ্র বললেন, লক্ষ্মণ ভাই, তুমি ভুল করছো।
এমনি কোনো কিছু হতেই পারে না। ভরত আমার তেমন ভাই নয়, এমন কিছু হতেই পারে না যে ভরত আমার ক্ষতি করতে আসছে বা আমার সাথে যুদ্ধ করতে আসছে, এটা অসম্ভব। লক্ষ্মণ কিছুটা দমিত হলো। তারপর সত্যি ভরত এলো। ভরত এসে তো রামচন্দ্রের পায়ে লুটিয়ে পড়ল, রামচন্দ্রেরকে অনুরোধ জানালো এবং খবর দিল যে দশরথ পিতৃদেব পরলোক গমন করেছেন। রামচন্দ্র শোকাহত হলেন, মূর্ছাগ্রস্ত হলেন, সীতাদেবীও দুঃখ পেলেন, লক্ষ্মণও দুঃখ পেলেন। এবার তো ভরত বলছেন, দাদা তুমি রিটার্ন চলো, তোমাকে বনবাস যাপন করতে হবে না, তোমার উপরে যেটা করা হয়েছে সেটা ভুল হয়ে গেছে, এটা কখনো সত্য হতে পারে না, তুমিই রাজা, অযোধ্যার তুমিই রাজা, আর কেউ রাজা হতে পারে না, আমি রাজা হতে পারি না, সে আমার মা যতই বলুক। রামচন্দ্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, বললেন না, এই জন্যে তুমি দুঃখ করবে না, আমি 14 বছর বনবাস যাপন করব, তারপর আমি আবার বাড়ি রিটার্ন যাব, অযোধ্যায় ফিরে যাব, তোমার বা তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, কিন্তু আমি পিতৃসত্যের পালনের জন্য অবশ্যই 14 বছর বনবাস যাপন করব, এটা আমাকে করতেই হবে, আমি কিন্তু বাড়ি যাব না। তখন কি করা হলো? ভরত বললেন যে তাহলে আপনার পাদুকা দয় দেন, আপনার 2টো পাদুকা দিন, সেই পাদুকা আমি আপনার সিংহাসনে, অযোধ্যার সিংহাসনে চাপিয়ে রাখব, যেখানে আপনি বসতেন সেখানে আপনার পাদুকা থাকবে, আমি কিন্তু ওই সিংহাসনে কখনোই বসব না। তো যাই হোক, রামচন্দ্রের পাদুকা মস্তকে ধারণ করে ভরত অযোধ্যায় ফিরে এলেন। তো ভরত তাই করেছিলেন, ভরত কখনো রাজা হননি। এই হচ্ছে ভরতের সংক্ষিপ্ত কাহিনী। তাহলে দেখো কেমন ভাই হতে হয়। লক্ষ্মণ তো এক দারুণ ভাই, সে তো বললে যে আমি রামচন্দ্রের সাথে বনে যাব, কারণ দাদাকে রক্ষা করতে হবে, বনে অনেক বিপদ আছে। সীতামাও গেলেন, বলে স্বামীর সঙ্গ ছাড়া আমি কোথাও থাকতে পারি না, সে যতই দুঃখ হোক। তো এইভাবে ভরত হচ্ছেন, লক্ষ্মণ এক ধরনের আদর্শ ভাই, ভরত আরেক ধরনের আদর্শ ভাই। লক্ষ্মণ দাদার পিছনে পিছনে ঘুরতে চায়, আর ভরত কখনোই বলছে যে আমি সুযোগ নেব না, যে দাদাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো আর সেই সুযোগ আমি সিংহাসন দখল করব আর এই অযোধ্যায় রাজত্ব করব, এটা হতে পারে না। কখনোই ভরত রাজত্ব করে নাই, সিংহাসনে চাপায় নাই। রামচন্দ্রের নামে কলমে ভরত সেই 14 বছর রাজত্ব করেছিলেন। কি আশ্চর্য, কত আদর্শ। দেখো আমাদের সমাজ ব্যবস্থা যদি এরকম হতো, ভাই দাদা মায়েরা যদি এমন ভালো হতো, তাহলে এই সমাজ আমাদের কত সুন্দর হতো। আমরা কি দেখছি? দাদা ভাই কেবল লড়াই দেখছি, সম্পদ জমি টাকা ঘর বাড়ি নিয়ে কেবল আমরা সংঘর্ষ কলহই দেখছি। অথচ আমাদের রামায়ণ মহাভারতে কত আদর্শের কথা, মানবাদর্শের কথা, মানবতন্ত্রের কথা, মানবতার কথা বলা হয়েছে, যেটাই হচ্ছে আসল আমাদের ধর্ম। সেটা হচ্ছে আসল মা, আসল বৌদি। লক্ষ্মণ হচ্ছে একজন আদর্শ দেবর, আদর্শ দেবর। ভরতও তাই, শত্রুঘ্নও তাই। এই হচ্ছে ভরতের গল্প। রামায়ণকে প্রণাম, রামচন্দ্রকে প্রণাম, ভরতকে প্রণাম। আমি আরেকবার বলছি, আমাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।